আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এবার ইসরায়েলে ভয়াবহ হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর। গাজায় একদিনেই 103 ইসরায়েলি সেনা সদস্য আহত। গাজায় বৃহত্তম অস্ত্র কারখানা উদ্ঘাটনের দাবি ইসরায়েলের। যেভাবে লেবাননে ক্ষমতাধর হয়ে ওঠেন হাসান নাসরুল্লাহ। ইসরায়েল পণ্য বয়কটের আহ্বান, 11 বিলিয়ন বাজার মূল্য হারালো স্টারবাকস। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে নিহত 4। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার ইসরায়েলে ভয়াবহ হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর। ইসরায়েলের গুপ্ত হত্যার জবাবে দেশটির উত্তরের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার উত্তর ইসরায়েলের সাফেদের সেনা সদর দপ্তরে ড্রোন হামলার ঘটনা ঘটে, খবর রয়টার্সের। হিজবুল্লাহ জানিয়েছে, গত সপ্তাহে লেবাননের বৈরুতে হামাসের উপপ্রধান সালেহ আল আরুরি এবং সোমবার হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার উইসাম তালিফকে হত্যার জবাবে এ ড্রোন হামলা চালিয়েছে তারা। এর মাধ্যমে প্রথমবারের মতো সাফেদের সেনা সদর দপ্তরে হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। তবে ঠিক কোথায় হামলা হয়েছে তা তিনি জানাননি। হামলা হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন ইসরায়েলি মুখপাত্র। ক্ষয়ক্ষতি বা হতাহত নিয়ে কোনো গণমাধ্যমও তথ্য দিতে পারেনি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের দক্ষিণ সীমান্ত জুড়ে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। আজ মঙ্গলবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 3 হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। 7 অক্টোবরের পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় 130 জনের বেশি হিজবুল্লাহ নিহত হয়েছেন। সিরিয়ায় আরও 19 জন নিহত হয়েছে। ইসরায়েলে পাল্টা হামলা চালালেও হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম বলেছেন, তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চান না। তবে ইসরায়েল যদি যুদ্ধ লেবানন সম্প্রসারণ করে তাহলে ইসরায়েলকে ঠেকাতে তাদের জবাব দেওয়া অনিবার্য হয়ে পড়বে। গাজায় একদিনে 103 ইসরায়েলি সেনা সদস্য আহত। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যে দেখা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের বিরুদ্ধে রোববারের যুদ্ধের 103 জন সেনা সদস্য আহত হয়েছে। সোমবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। আহতদের মধ্যে অন্তত 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ওসিএইচে প্রকাশিত ইসরায়েলি সামরিক বাহিনীর পরিসংখ্যান অনুসারে গাজা স্থল অভিযান শুরুর পর থেকে 174 সেনা সদস্য নিহত এবং 1042 সেনা সদস্য আহত হয়েছে। এর আগে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ গাজা উপত্যকায় যুদ্ধের ফলে আহত ইসরায়েলি সৈন্যদের ক্রমবর্ধমান সংখ্যা উল্লেখ করে বলেছিল যে এটি যুদ্ধের একটি লুকানো খরচের প্রতিনিধিত্ব করে। সূত্র মিডল ইস্ট মনিটর। গাজায় বৃহত্তম অস্ত্র কারখানা উদ্ঘাটনের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সবচেয়ে বড় অস্ত্র নির্মাণ কারখানা উদ্ঘাটন করেছে ইসরায়েল। এই কারখানার সঙ্গে সংযুক্ত একটি ভূগর্ভস্থ ওয়ার্কশপও রয়েছে। এই ওয়ার্কশপে উত্তর ইসরায়েলে হামলা করতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা হতো। ইসরায়েলি বাহিনী এমন দাবি করেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই ওয়ার্কশপকে ক্ষেপণাস্ত্র ছাড়াও যুদ্ধাস্ত্র নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে। এছাড়া গাজা উপত্যকা জুড়ে যুদ্ধরত হামাসের বিভিন্ন ইউনিটের কাছে পৌঁছে দিতে এর সঙ্গে একটি টানেল নেটওয়ার্কের সংযোগ ছিল। মধ্য গাজার বুরেজ এলাকায় এ অস্ত্র কারখানা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সেখানে বেশ কয়েকজন সাংবাদিককে নিয়ে যায় ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, হামাস রকেটগুলোকে এমন স্থানে রেখেছে যেটা নিরাপদ। এরপর এগুলো টানেলের মাধ্যমে আরও ভেতরে নেওয়া হয়েছে। এক জায়গায় তারা রকেট তৈরি করে অন্য জায়গায় থেকে উৎক্ষেপণ করে। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে গাজায় একের পর এক টানেল উদ্ধারের দাবি করে আসছে ইসরায়েল। এবার তারা সেখানে নতুন করে অস্ত্র নির্মাণ কারখানা উদ্ধারের দাবি করল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, হামাস ইচ্ছা করে বেসামরিক এলাকায় টানেলসহ তাদের সামরিক অবকাঠামো নির্মাণ করেছে। তবে এমন দাবি অস্বীকার করে হামাস বলেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিশানা করে নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী।
যেভাবে লেবাননে ক্ষমতাধর হয়ে ওঠেন হাসান নাসরুল্লাহ। শেখ হাসান নাসরুল্লাহ হলেন একজন শিয়া ধর্মপ্রচারক, যিনি 1992 সাল থেকে লেবাননের ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। হিজবুল্লাহকে বর্তমানে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। এর অন্যতম প্রধান কারণ হল লেবাননের জাতীয় সেনাবাহিনীর পাশাপাশি একমাত্র তাদেরই নিজস্ব শক্তিশালী সশস্ত্র বাহিনী রয়েছে। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ লেবানন সহ অন্য আরব দেশগুলোতেও ভীষণ জনপ্রিয়, কারণ লেবাননের রাজনৈতিক অঙ্গনে এবং দেশটির সরকার কাঠামোতে হিজবুল্লাহ যেভাবে প্রবেশ করেছে এর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই নেতা। ইসলামিক রিপাবলিক অব ইরান এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে নাসরুল্লাহর। এখানে সবচেয়ে অবাক করা বিষয় হল, হিজবুল্লাহকে মার্কিন যুক্তরাষ্ট্র উগ্রবাদী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করা সত্ত্বেও ইরানের নেতারা বা নাসরুল্লাহ কেউ কখনও তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা গোপন বা অস্বীকার করেননি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাসান নাসরুল্লাহ যেমন অনেক অন্ধভক্ত আছে, তেমনি তার ঘোর শত্রুরও অভাব নেই। তাই তিনি জনসমক্ষে আসেন না, কিন্তু তার এই আত্মগোপনের কারণে ভক্ত বা অনুসারীরা বঞ্চিত হচ্ছেন না। প্রায় প্রতি সপ্তাহে তিনি টেলিভিশনে তার ভক্তদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। সেখানে তিনি লেবানন ও বিশ্বের বিভিন্ন ঘটনা সম্বন্ধে মন্তব্য করেন এবং তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উপর চাপ প্রয়োগের চেষ্টা করেন। নাসরাল্লাহর শৈশব ও কৈশোর। 1960 সালের আগস্টে পূর্ব বৈরুতের একটি দরিদ্র এলাকায় জন্মগ্রহণ করেন নাসরুল্লাহ। তার বাবা একটা ছোট মুদি দোকানের মালিক ছিলেন এবং তিনি 9 ভাই বোনের মাঝে সবার বড়। লেবাননে যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন নাসরুল্লাহ বয়স মাত্র 5 বছর। ভূমধ্য সাগরের কোলঘেঁষা এই ছোট্ট দেশটিতে টানা 15 বছর বিধ্বংসী যুদ্ধ চলার কারণে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। ওই সময় লেবাননের নাগরিকরা ধর্ম ও জাতিসত্তার ভিত্তিতে একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে। তবে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর বাবা লেবাননের রাজধানী বৈরুত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং তিনি দক্ষিণ লেবাননের আল বেজুরিয়া গ্রামে চলে আসেন। লেবাননের প্রত্যাবর্তন ও সশস্ত্র সংগ্রাম। হাসান নাসরুল্লাহ বয়স যখন 16 বছর তখন তিনি ইরাকের নাজাফাতে গিয়েছিলেন। ইরাক তখন এতটাই অস্থিতিশীল দেশ যে এটি টানা 2 দশক ধরে বিপ্লবী রক্তক্ষয়ী অভ্যুত্থান এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের মাঝ দিয়ে যাচ্ছিল। ওই সময় রাষ্ট্র ক্ষমতায় ছিলেন হাসান আল বকর, কিন্তু তৎকালীন ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ইরাকের রাজধানীতে তখন উল্লেখযোগ্যভাবে প্রভাব অর্জন করেছিলেন। এদিকে নাজাফে 2 বছর থাকার পর ইরাকের বাথ পার্টির নেতারা, বিশেষ করে সাদ্দাম হোসেন, এই সিদ্ধান্ত নিলেন যে শিয়াদেরকে দুর্বল করার জন্য তাদেরকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে। তাদের ওই পদক্ষেপগুলোর মাঝে অন্যতম সিদ্ধান্ত ছিল ইরাকি মাদ্রাসা থেকে লেবাননের সব শিয়া শিক্ষার্থীকে বহিষ্কার করা। যদিও নাসরুল্লাহ নাজাফে মাত্র 2 বছর পড়াশোনা করেছিলেন এবং তারপর তাকে ওই দেশ ছেড়ে আসতে হয়েছিল, কিন্তু নাজাফে থাকা এই সময়টা এই তরুণ লেবানিজের জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল। ইসরায়েল পণ্য বয়কটের আহ্বান। 11 বিলিয়ন বাজার মূল্য হারালো স্টারবাকস। গাজা যুদ্ধের সময় মুসলিম বিশ্ব থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আওয়াজ ওঠে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকস। এ সময় তারা অন্তত 11 বিলিয়ন মার্কিন ডলার বাজার মূল্য হারিয়েছে। মঙ্গলবার মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুসলিম বিশ্ব থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আওয়াজ ওঠে। এতে ইসরায়েলি কোম্পানির পণ্য যেমন ছিল, যারা ইসরায়েলের সমর্থন দেয় তাদের পণ্যও ছিল। এই বয়কটের ধাক্কা লাগে বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকসের উপর। কোম্পানিটি যাত্রা শুরু করে 1992 সালে। এরপর থেকে তারা কখনো এত বড় ধরনের পতনের শিকার হয়নি। এবার তারা অন্তত 11 বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে। সূত্র ইসলামিক ইনফরমেশন। রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনে নিহত 4। ইউক্রেনে আগ্রাসন অব্যাহত রেখেছে রাশিয়া। গেল 24 ঘন্টায় দেশজুড়ে অর্ধশতাধিক মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 জন। গুরুতর আহত আরও 45 বাসিন্দা। খবর